গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা আজ শুনছেন শহীদ জননী জাহানারা ইমামের ৭১-এর দিনগুলি। আজ একাদশ পর্ব, সেপ্টেম্বর ২, ১৯৭১, বৃহস্পতিবার। শরীফকে কর্নেল বলেছিল রুমি একদিন পরে ফিরবে। কথাটা কি বিশ্বাসযোগ্য? আমি কি বিশ্বাস করেছিলাম? শরীফের ফিরে আসার খবর পেয়ে পরশু বিকেল থেকে বাসায় আত্মীয় বন্ধুর ঢল নেমেছে। সবাই রুমির জন্য হায় হায় করছে। হায় হায় করছে কেন? তবে কি রুমির ছাড়া পাবার কোনো আশা নেই? গতকাল ১১টায় আমি মঞ্জুরের সঙ্গে আবার এমপিএ হোস্টেলে গিয়েছিলাম। রুমির কিছু কাপড় চোপড়ের একটা প্যাকেট করে সেটা তাকে দেবার এবং তার সঙ্গে দেখা করার প্রার্থনা জানিয়ে একটা দরখাস্ত লিখে নিয়ে গিয়েছিলাম। কিন্তু যাওয়াই সার, কোনোখানে কোনো সুরাহা করতে পারলাম না। কেউ রুমির সম্বন্ধে কোনো হদিশই দিতে পারল না। কর্নেল হেজাজির সঙ্গে দেখা করতে চাইলাম, তিনি নাকি নেই। ক্যাপ্টেন কাইয়ুম, সুবেদার গুল, তারাও যেন বাতাসে হাওয়া হয়ে গেছে। এমপিএ হোস্টেলটা দেখে বোঝাই যাচ্ছে না যে এরই ভেতরে দিবারাত্রি ওইসব নারকীয় অত্যাচার হয়ে চলেছে। এখানে কি সাউন্ডপ্রুফ ঘর আছে? নইলে ৩১ তারিখে যখন ১১টা থেকে ১টা পর্যন্ত এখানে দুটো বাড়িতে যাওয়া আসা করেছি, কোথাও কোনো চিৎকার গোঙানি শুনিনি কেন? অথচ শরীফ, জামি, মাসুমদের কাছে যা শুনেছি তাতে তো ওই সময়টাতে পেছনের দোতলা বাড়িটার ভেতর বন্দীদের স্টেটমেন্ট নেওয়া চলছিল। নিশ্চয়ই সাউন্ডপ্রুফ ঘর আছে, নইলে একটু চিৎকার শুনিনি কেন? বাড়ি ফিরে এসে এই কথাটাই জামি আর মাসুমকে জিজ্ঞেস করলাম। জামি বলল, সাউন্ডপ্রুফ ঘর নেই, তবে এমপিএ হোস্টেলে আর পরের বাড়িটায় পেছন দিক দিয়ে অনেক ঘর আছে। নির্যাতন ওই পেছনে হয়। সামনের দিকে কিছু অফিস রুম সাজানো আছে। রাতে গভীরে অবশ্য ওই অফিস রুমগুলোতেও মারধর করার কাজ চালানো হয়। বিকেলে মান্নান আর নূরজাহান এসেছে। মান্নান চাটগা থেকে ফিরেছে কাল। নূরজাহানের দুভাই রসুল ও নাসের মঙ্গলবারই ছাড়া পেয়েছে। ভীষণ মারের চোটে ওদের অবস্থা কাহিল। রসুলের বাঁ হাতে তর্জনী ভেঙে গেছে, পিঠে কোমরে ব্যথা। নাসেরেরও তাই। আলতাফ মাহমুদের ৪ শালা আর ভাগ্নে আবুল বারাক গতকাল ছাড়া পেয়েছে। ওদের অবস্থাও খুব খারাপ। সবাইকে যথেষ্ট রকম পিটিয়েছে। ওর মধ্যে বড় ভাই নুহেলের ঘাড়ে, পিঠে আর কোমরে বেশি চোট লেগেছে। মেজ দিনুর ২ হাত পায়ের আঙুলের গিঁট, হাতের কবজি ভেঙেছে। প্রচণ্ড চড়ে বাঁ কানের পর্দা ফেটে গেছে। আলভির বেঁচে যাওয়াটা প্রায় অলৌকিক মনে হয়। বাসায় আলতাফ একবার তাকে শিখিয়ে দিয়েছিল সে আলভি নয়, আবুল বারাক, আলতাফের বোনের ছেলে। এমপিএ হোস্টেলের সেই ছোট্ট ঘরটাতে খান সেনেরা আবার জিজ্ঞেস করেছিল, আলভি কোন হ্যায়? আলভি একবার বেখেয়ালে প্রায় হাম হ্যায় বলে দাঁড়িয়ে পড়তে যাচ্ছিল। ভাগ্যিস পাশেই লিনু তার জামার পেছন চেপে ধরে থামিয়ে দিতে পেরেছিল। খান সেনেরা চলে যাবার পর লিনু দিনুরা আলভিকে মুখস্থ করিয়েছিল, আমার নাম আবুল বারাক, বাবার নাম অমুক, মার নাম তমুক, অর্থাৎ আলতাফের বোন আর দুলাভাইয়ের নাম। ওরা ৫ জন বেঁচে ফিরেছে, আলতাফ মাহমুদ ফেরেনি। নূরজাহান, মান্নান থাকতেই দাদাভাই মর্তুজা ভাই এলেন। শরীফের ফেরার খবর পেয়ে এরা রোজ দুবেলা করে আসছেন। রুমির জন্য আফসোসের শেষ নেই। মর্তুজা ভাই বারবার দুঃখ ভারাক্রান্ত স্বরে বললেন, রুমি ২৫ তারিখের অ্যাকশন করেছিল। যদি একটু জানতাম ভাবি, রুমিকে কিছুতেই ঢাকায় রাখতে দিতাম না। আপনারা তো আমাদের একদমই জানতে দেননি। আমরা যখনই ১৮ নম্বর ৫ নম্বর রোডের অ্যাকশনের কথা বলেছি, আপনারা শুধু চুপ করে শুনেছেন। এমন ভান করেছেন যেন কিছু জানেন না, আমাদের মুখ থেকেই প্রথম শুনছেন। দাদাভাই একরকম তিরস্কার করি বললেন, রুমি মুক্তিযুদ্ধে জয়েন করেছিল, আমাদের একটু বললে কি হতো? আর না হয় নাই বলতেন, রাতের বেলা তো আমাদের বাড়িতে শুতে পাঠাতে পারতেন। কি জবাব দেব এ কথার? দাদাভাই, মর্তুজা ভাই নিজের নিজের বাড়ির ছেলেদের সামনে রাখতেই হিমশিম খাচ্ছেন দেখতাম। তার উপর রুমিকে ওদের ঘাড়ে চাপাবার কথা চিন্তাই করতে পারতাম না। বাঁকা ফিরেছে চাটগা থেকে। বাঁকা, মঞ্জুর, মিকি, মর্তুজা, দাদাভাই, ফকির, মিনি ভাই সবাই মিলে নানা রকম চিন্তাভাবনা করছেন রুমিকে ছাড়ানোর ব্যাপারে কি উপায় করা যেতে পারে। সবারই কোনো না কোনো সামরিক অফিসারের সঙ্গে পরিচয় বা খাতির আছে। সবাই নিজের নিজের মতো করে তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা আছেন। লালু আর মা ৩০ তারিখে বাসে এসেছিলেন, আর যেতে দিইনি, এখানেই রয়ে গেছেন। মাও তার নিজের মতো করে জায়নামাজের পার্টিতে বসে আল্লাহর কাছে দিন দরবার করছেন রুমির জন্য। এসব ডামাডোলের মধ্যে জামির জন্মদিন কখন এসে চলে গেছে কারো খেয়ালই নেই।
জামির নিজেরই হয়তো খেয়াল নেই। আমার হঠাৎ মনে পড়ল সন্ধ্যার মুখে বোরহানুদ্দিন খান জাহাঙ্গীর এসেছিলেন। অনেকক্ষণ চুপ করে বসে থেকে একসময় উঠলেন। উনি এমনিতেই কথা খুব কম বলেন, আর এখন তো বলার কিছুই নেই। ওকে বিদায় দিতে বাইরের গেট পর্যন্ত গেলাম। বাগানের 4-5টা গোলাপ গাছে ফুল ফুটে রয়েছে। সেদিকে তাকিয়ে বোরহান বললেন, ভারী চমৎকার ফুল তো, বাগান একেবারে আলো করে ফুটে রয়েছে। আমি বললাম, ফুলগুলোর এতটুকু লজ্জা বা হৃদয় বলে কিছু নেই। সারা বছর এত খাটি, এত যত্ন করি ওদের জন্য, অথচ আমার এত বড় সর্বনাশে ওদের কিচ্ছু আসে যায় না। কেমন নির্লজ্জের মতো ফুটে রয়েছে। কেমন এক আক্রোশ ভরা চোখে চেয়ে রইলাম বনি প্রিন্স, এনা হার্কনেস, সিমন আর পিসের উজ্জ্বল সুখী চেহারাগুলোর দিকে। তাকিয়ে থাকতে থাকতেই মনে পড়ল রুমি বনি প্রিন্সের একটা আধ ফোটা কলি উপহার দিয়েছিল আমার জন্মদিনে। আহা, আমার বনি প্রিন্স আজ কোথায়? কোন জালেমের হাতে শুকিয়ে ঝরছে? এই ভাবতে ভাবতে হঠাৎ বিদ্যুতের চমকের মতো মনে পড়ে গেল আজ জামির জন্মদিন। আমার আরেকটা বনি প্রিন্স তো রয়েছে। রুমির শোকে জামিকে ভুলতে বসেছি। আমি বনি প্রিন্সের ফুলটা ছিঁড়ে নিয়ে জামির খোঁজে বাড়ির ভেতর গেলাম। একতলায় নেই, দোতলায় নেই। ছাদে গিয়ে দেখি জামি খোলা ছাদের মেঝেতে বসে মাথা নিচু করে সেতার বাজাচ্ছে। কাছে গিয়ে দাঁড়ালাম। জামি টের পেল না। একটু নিচু হয়ে দেখলাম ও চোখ বুজে বাজাচ্ছে। চোখের পাতা ভেজা। বুকে ধাক্কা লাগলো। জামি প্র্যাকটিস করার সময় রুমির তবলা বাজাতো। সেই কথা মনে হয়েই কি জামির চোখে পানি? নাকি ওর জন্মদিনে ওর ভাইয়ার কথা মনে করে চোখে পানি? বাড়ির সবাই ওর জন্মদিনের কথা ভুলে গেছে বলে অভিমানে ওর চোখে পানি? আমারও চোখ ভরে এলো। ফুলটা আলতো করে জামের গালে ছুঁয়ে অস্ফুটে বললাম, মেনি মোর রিটার্নস। সেপ্টেম্বর 3, 1971, শুক্রবার। আমার কি মাথা খারাপ হয়ে যাচ্ছে? কদিন থেকে স্রোতের মতো আত্মীয় বন্ধু আসছে, রুমির জন্য মাতম করছে। তা দেখে আমার তো মনে শান্তি হওয়া উচিত। কতজনের বেলায় শুনি মিলিটারি এসে স্বামী বা ছেলেকে ধরে নিয়ে যাওয়ার পর সে বাড়িতে আত্মীয় বন্ধু ভয়ে যাওয়াই ছেড়ে দিয়েছে। আমার বেলায় উল্টো। তবু হঠাৎ আজ বিকেলে আমি খেপে গেলাম কেন? তখন বসার ঘর, খাওয়ার ঘর ভর্তি করে বসেছিলেন বাঁকা, মঞ্জুর, ফকির, মোস্তাহেদ, মিনি ভাই, নুরুজ্জামান, দাদা ভাই, মুর্তজা ভাই এবং এদের মিসেসরা। আমি খাওয়ার ঘরের চৌকিটায় শুয়েছিলাম। মিসেসরা এদিকে আমার কাছে বসেছিলেন, মিস্টাররা ওদিকে বসার ঘরে। দুপুর একটু কেমন যেন হয়েছিল। খুব কান্না পেয়েছিল। কাঁদতে কাঁদতে হঠাৎ কেমন যেন উদ্ভ্রান্তের মতো হয়ে গিয়েছিলাম। বুঝতে পারছিলাম ব্যাপারটা আয়ত্তের বাইরে চলে যাচ্ছে, কিন্তু থামাতে পারছিলাম না। শেষে হিক্কার মতো উঠে চোখে অন্ধকার হয়ে মেঝে লুটিয়ে পড়ি। মনে হচ্ছিল গলার কাছে দমটা আটকে গেছে। শরীফ অফিসে ছিল। মা ভয় পেয়ে চিৎকার করে ওঠেন। শানু, খুকু, মঞ্জু এবং আরেক পড়শি আকবরের মা এসে শুশ্রূষা করেছিলেন। আকবরের মা মাথায় তেল পানি থাবড়ে দিতে দিতে খুব বিনয়ের সঙ্গে বলেছিলেন, মগবাজারের পাগলাপীর খুব তেজি পীর, ওর পায়ের উপর গিয়ে পড়তে পারলে রুমির একটা উপায় বের হবেই হবে। পীর ফকিরের জীবনে কখনো বিশ্বাস ছিল না। এখন রুমির জন্য পাগলাপীরের কাছে যাব বলে স্থির করেছি। আগামীকাল আকবরের মা আমাকে নিয়ে সেখানে যাবেন। আমার অসুস্থতার কথা শুনেও আরও আত্মীয় বন্ধু দেখতে আসছেন। ডাক্তার একে খান আগেই এসে ব্লাড প্রেশার চেক করে দেখে এখন ওপাশে শরীফদের সঙ্গে বসে কথা বলছেন। এই মুহূর্তে ঘরে ঢুকলো আতিক, বুলু, চাম্মু, হাফিজ, জুবলি। আমি হঠাৎ বলে উঠলাম, আচ্ছা তোমরা সবাই এই বাড়িতে আসো কেন? জানো না মেইন রোডে ছদ্মবেশে আইবির লোকজন সর্বক্ষণ নজর রাখছে? তোমাদের সবার বিপদ হবে, দেখো। আমার মন বিকল হবার আরও কারণ ছিল। কাল রাতে মাসুম একসময় আমাকে একা পেয়ে চুপি চুপি বলে, চাচি, চাচা আমাকে বারণ করেছেন আপনাকে বলতে, কিন্তু না বলেও পারছি না। চাচাকে বেত দিয়ে খুব মেরেছে, পিঠে দাগ পড়ে গেছে। আপনি চালাকি করে একসময় পিঠটা দেখে নেবেন, তারপর ওনাকে জিজ্ঞেস করবেন। আমি বলেছি তা যেন বলবেন না। আমি মনে খুব আঘাত পেয়েছিলাম। শরীফকে বেত দিয়ে মেরেছে, সেটা সে আমার কাছে লুকিয়েছে। আহা, কি মানুষ! কোথায় সব খুলে বলবে, পিঠে তেল বা মলম লাগিয়ে দেব, তা না। তাই দেখি ফিরে আসার পর থেকে একদম জামা খোলে না। গোসলের আগে জামা পরি বাথরুমে ঢুকে যায়। আজ সকাল থেকে তককে তককে ছিলাম। বাথরুমের সঙ্গে লাগানো ড্রেসিং রুম,
ড্রেসিং রুমে ঢুকে জামা খুলে বাথরুমে ঢুকতে যাবে, অমনি আমি দরজার কাছে এসে হাজির। এ কি, তোমার পিঠে কিসের দাগ, দেখি দেখি বলে ড্রেসিং রুমে ঢুকে গেছি। শরীফের তখন স্বীকার করা ছাড়ার উপায় ছিল না। সে আরও স্বীকার করল, খান সেনারা বুট পরা পা দিয়ে তার মাথাতেও মেরেছে। ফলে তার মনে হয় সবসময় মাথায় যেন একটা লোহার টুপি এঁটে বসানো আছে। এইসব বলতে বলতে শরীফ হঠাৎ আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। ও আমাকে ধরেই ধীরে ধীরে মেঝেতে বসে পড়ল। ওর সঙ্গে সঙ্গে আমাকেও বসতে হলো। আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে রুমি রুমি বলে ডুকরে ডুকরে কাঁদলাম। আমি জীবনে কখনো শরীফকে কাঁদতে দেখিনি। এই প্রথম ও রুমির নাম করে কাঁদল। শরীফ শেভ গোসল করে নাস্তা খেয়ে অফিসে চলে যাবার পরও আমি সুস্থির হতে পারছিলাম না। শরীফের মানসিক অবস্থার কথাই ভাবছিলাম। ও চিরকাল ধীর স্থির, দায়িত্ব সচেতন। ওর মান অপমান জ্ঞান অন্য অনেকের চেয়ে বহু গুণে তীক্ষ্ণ। খান সেনাদের বর্বর নির্যাতনে ও শরীরে যত না যন্ত্রণা পেয়েছে, তার চেয়ে অনেক বেশি অপমান বোধ করেছে মনে। এ কয়দিন আমি শুধু দুঃখবোধে যেন আচ্ছন্ন ছিলাম। এখন শরীফের মনের ক্রোধ আর অপমান বোধটা আমার মনেও ছড়াতে শুরু করল। খুব অস্থির হয়ে এঘর ওঘর ঘুরে বেড়াচ্ছিলাম। জামি ডেকে বলল, মা দেখে যাও। ওর ঘরে গিয়ে দেখি গত কয়েকদিনের খবরের কাগজ সামনে নিয়ে দেখছে। একটা কাগজ তুলে বলল, এই দেখো। এই কয়দিন আমি খবরের কাগজের কথা একেবারেই ভুলে গেছিলাম। এখন বসে কাগজটা মেলে দেখলাম অনেক রকম অস্ত্রশস্ত্রের একটা বড় ছবির নিচে লেখা, শহরের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার, কয়েকজন গ্রেপ্তার। জামি বলল, মা মনে হচ্ছে এগুলাই আলম ভাইদের বাড়ির রান্নাঘরের নিচ থেকে বের করেছে। খবরের কাগজের ছবিটার দিকে চেয়ে রইলাম। ছবিতে দেখা যাচ্ছে অনেকগুলো স্টেন গান, রাইফেল, স্টেনের ম্যাগাজিন, পিস্তল, গ্রেনেড, মাইন, তারের বান্ডিল, আরও কি কি যেন। 31 আগস্টের দৈনিক পাকিস্তান, পূর্বদেশ, পাকিস্তান অবজারভার, পাকিস্তান টাইমস, সব কাগজেই অস্ত্রশস্ত্রের ছবি বেরিয়েছে। সব কাগজে একই খবর ছাপা হয়েছে। গত রোববার রাতে ঢাকা শহরের বিভিন্ন অংশে একাদিক্রমে কয়েকটি সফল অপারেশন চালিয়ে বেশ উল্লেখযোগ্য পরিমাণ অস্ত্রশস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এই ব্যাপারে কয়েক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশপ্রেমিক নাগরিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযানগুলো চালানো হয়। দেশপ্রেমিক নাগরিক, আল্লাহ, এই দেশপ্রেমিক নাগরিকদের জন্য তোমার নিকৃষ্টতম ভয়াবহতম হাবিয়া দোজখ যথেষ্ট হবে না। আমার মনের মধ্যে, মাথার মধ্যে ক্রোধ আর ঘৃণা দপদপ করে জ্বলতে লাগল। আমি জামিকে জিজ্ঞেস করলাম, একটা কথার জবাব দে দেখি, স্ট্রেইট উত্তর দিবি। রুমিকে কীরকম টর্চার করেছে? আমার মনের মধ্যে রাগ, ঘৃণা, ক্ষোভ, দুঃখ সব যেন একসঙ্গে ফেনিয়ে ফেনিয়ে উঠছিল। আবার বললাম, তোরা তো এসে সবার কথাই বলেছিস। বদিকে কীরকম টর্চার করেছে, আলতাফ মাহমুদের রক্ত বের করে দিয়েছে, হাফিজের চোখ গেলে দিয়েছে, বাশারের হাত ভেঙেছে, স্বপনের বাবা, উলফাতের বাবা, শাহাদাতের দুলাভাই, আলমের ফুপা সবাইকে হুকে ঝুলিয়ে পিটিয়েছে, পিঠের উপর চড়ে পায়ে মারিয়েছে, জুয়েলের আঙুল ভেঙে দিয়েছে, চুল্লুকে আধমরা করে ফেলেছে। কিন্তু রুমিকে কতখানি টর্চার করেছে তোরা কেউ বলিসনি কিন্তু। এখন বল আমাকে। জামি বলতে গেল, মা মা শোনো। আমি চেঁচিয়ে বললাম, কোনো কথা শুনবো না। আমি জানতে চাই রুমিকে কতখানি টর্চার করেছে। বল তুই। দেশপ্রেমিক নাগরিকের কাছ থেকে খবর পেয়ে মিলিটারি আমার রুমিকে ধরে কতখানি টর্চার করেছে আমি জানতে চাই। জামি মাথা তুলে আমার চোখের দিকে তাকিয়ে সোজা বলল, ভাইয়াকে আমরা শেষ দেখি 30 তারিখ দুপুরে। তারপর সেই ছোট ঘরটা থেকে ভাইয়া, বদি ভাই আর চুল্লু ভাইকে নিয়ে যায়। তারপর আর ভাইয়াকে দেখিনি। সকালে ভাইয়াকে যখন ছোট ঘরে আনে, তখন ভাইয়া প্রথমে আমাদের 4 জনকে একসঙ্গে বলে আমরা যেন সবাই আর্মির কাছে একরকম কথা বলি। একটু পরে ভাইয়া আব্বুর কাছ থেকে একটু সরে বসে আমার সঙ্গে কিছুক্ষণ আলাদা কথা বলে। ওই সময় বলেছিল, আমি শুধু নিজে 25-এর রাতের ঘটনা স্বীকার করেছি, ওরা আমাকে খুব মেরেছে, আরও অনেকের নাম বলার জন্য। আমি শুধু বদি ছাড়া আর কারো নাম জড়াইনি। সমস্ত ঘটনার দায়িত্ব আমি আর বদি নিয়েছি। আমি বলেছিলাম, ভাইয়া খুব বেশি যদি টর্চার করে? ভাইয়া বলেছিল, তুই তো জানিস আমি কত টাফ। এরাও সেটা বুঝে গেছে। ওরা আমাকে ব্রেক করার জন্য এমনভাবে টর্চার করছে, বাইরে কোথাও কাটেনি, ভাঙেনি, কিন্তু আমার ভেতরটা মনে হচ্ছে চুরচুর হয়ে গেছে। দেখিস
আম্মাকে যেন বলিস নে কথা। মা, তুমি জোর করলে তাই বলে দিলাম, ভাইয়া কিন্তু বারণ করেছিল। আমি প্রাণপণে নিজেকে শক্ত রেখে বললাম, আমার জানার দরকার ছিল, ভয় নেই, আমার কিছু হবে না। উঠে রুমের ঘরে গেলাম, বইয়ের আলমারি খুলে বের করলাম একটা বই, হেনরি অ্যালেগের জিজ্ঞাসা। রুমি এটা আমাকে পড়তে দিয়েছিল কিছুদিন আগে। বলেছিল, আম্মা, যার উপর টর্চার করা হয় খানিকক্ষণ পর সে কিন্তু আর কিছু ফিল করে না, পরে যারা শোনে বা পড়ে তারাই বেশি শিউরায়, ভয় পায়। রুমি আরও অনেক কিছু আমাকে বলেছিল, শত্রুর হাতে ধরা পড়ার পর কী কী উপায়ে তাদের টর্চার সহ্য করে নেওয়া যায়, কী কী পন্থায় টর্চার সহনীয় করে মুখ বন্ধ করে রাখা যায়। এ সম্বন্ধে সে ইপক্রেস ফাইল এবং আরও কয়েকটি বই আমাকে পড়তে দিয়েছিল। রুমি, তুই কি সত্যি ওইসব পন্থা তোদের সব অত্যাচার সহ্য করতে পারছিস? তুই কি সত্যি খানিক পর আর কিচ্ছু টের পাস না? আমি কেমন করে কার কাছে তোর খবর পাবো? সেপ্টেম্বর 4, 1971, শনিবার। আজ 10টার সময় আকবরের মায়ের সঙ্গে পাগলা পীরের বাসায় যাব। আকবর মা বলেছেন ওর কাছে যেতে হলে কিছু একটা হাতে নিয়ে যেতে হয়, কেউ খালি হাতে গেলে খুব রাগ করেন। তাই আমিরুদ্দিকে পাঠিয়েছি মিষ্টি কিনে আনতে। এই অবসরে গত কয়েকদিনের খবরের কাগজে চোখ বুলিয়ে নিচ্ছি। গতকাল তো জামির ডাকে খবরের কাগজ দেখতে গিয়ে রাগে দুঃখে কেঁদে কেটে একটা কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলেছিলাম। প্রদেশে এতদিনে বেসামরিক গভর্নর দিয়েছে, নতুন গভর্নর ডাক্তার মালিকের হাসি মুখের ছবি ছাপা হয়েছে, নতুন সামরিক আইন প্রশাসকও দেওয়া হয়েছে, লেফটেন্যান্ট জেনারেল A.A.K. নিয়াজি। একই সঙ্গে গভর্নর এবং সামরিক আইন প্রশাসকের দায়িত্ব পালন করে অবশেষে টিক্কা খান বিদায় নিয়েছে। গভর্নর হয়েই ডাক্তার মালিক ঘোষণা করেছেন শিগগিরই মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। সামরিক বাহিনী আরও একটা জায়গায় হানা দিয়ে অনেক অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে, 9 জনকে মেরেছে, 1 জনকে গ্রেপ্তার করেছে। ঢাকা থেকে 3 মাইল দূরে নাসিরাবাদ বস্তির একটা বাড়ি থেকে 1 সেপ্টেম্বর পাক আর্মি এই অস্ত্রশস্ত্র ধরেছে। এখানেও দেশপ্রেমিক নাগরিকদের কাছ থেকে খবর পেয়ে ইস্ট পাকিস্তান সিভিল আর্মড ফোর্সেস, সংক্ষেপে ইপকাফের একটা দল এই অস্ত্র উদ্ধার করে এবং যাদের মারে তারা হলো ভারতীয় এজেন্ট। ভাবছি কোন 9 জন মুক্তিযোদ্ধাকে ওরা মেরেছে? তারা কি আমাদের চেনা? যাকে গ্রেপ্তার করেছে সেও কি সেক্টর 2-এরই কোনো মুক্তিযোদ্ধা? কে জানে, জানবার কোনো উপায় নেই। 31 আগস্ট দৈনিক পাকিস্তানের একটা খবরে চোখ আটকে গেল। মরতে যখন হবেই তখন দেশের জন্যই মরি। 20 বছর বয়স্ক পাইলট রশিদ মিনহাজ গত 20 আগস্ট পাকিস্তান বিমান বাহিনীর একটি বিমানকে জোর করে ভারতে নিয়ে যাওয়ার প্রয়াস ব্যর্থ করতে গিয়ে নিজের জীবন দিয়েছেন। এটা আবার কি ধরনের খবর? জোর করে ভারতে নিয়ে যাওয়ার প্রয়াস যিনি করেছেন তার নাম কই? কে তিনি? কি তার পরিচয়? পরবর্তী দিনগুলোর কাগজ ঘাঁটতে লাগলাম। 3 সেপ্টেম্বর পর্যন্ত কেবল রশিদ মিনহাজের বীরত্বগাথার কাহিনী। বীরত্বের জন্য তাকে সর্বোচ্চ সম্মানসূচক খেতাব নিশানে হায়দার দেওয়া হয়েছে। তাকে পূর্ণ সামরিক মর্যাদায় প্রতিরক্ষা বাহিনীর জন্য নির্ধারিত গোরস্থানে দাফন করা হয়েছে। তার বাপের ইন্টারভিউ নেওয়া হয়েছে। তার 14 গোষ্ঠীর কুষ্ঠি কুলুজি বর্ণনা করা হয়েছে। অথচ বিমান হাইজ্যাক কে করলেন তার নাম নেই। 4 সেপ্টেম্বরে এসে নাম পেলাম। রশিদ মিনহাজের অমর বীরত্বগাথা নাম দিয়ে 4 কলাম জুড়ে এক নিবন্ধে রশিদের বীরত্ব, মহত্ব, ত্যাগের অনেক ধানাই পানাই করে বলা হয়েছে ফ্লাইট লেফটেন্যান্ট A.K. মতিউর রহমান বলে 8 বছরের অভিজ্ঞতা সম্পন্ন এক পাইলট বিমানটা হাইজ্যাক করার চেষ্টা করেন। পরিণামে বিমানটি বিধ্বস্ত হয়ে দুজনেই মৃত্যুবরণ করেন। কে মতিউর রহমান? কোন দেশি লোক? কিছুই বলেনি। বোঝাই যাচ্ছে কোনো দেশপ্রেমিক বাঙালি পাইলট একটি বিমান হাইজ্যাক করে ভারতে পালিয়ে যেতে চেয়েছিল। ভারতের আকাশে পৌঁছেছিল ঠিকই, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং দুজনেই মৃত্যুবরণ করেছে। একজন সর্বোচ্চ বীরের খেতাব পেয়েছে, অন্যজনকে বলা হচ্ছে বিশ্বাসঘাতক। এই খবর দৈনিক পূর্বদেশে বিশ্বাসঘাতকের নাম মতিউর রহমান এই শিরোনামে ছাপা হয়েছে। মুক্তিকামী বীর বাঙালি মতিউর রহমান বিশ্বাসঘাতক? যদি কোনোদিন পূর্ব বাংলার এই ভূখণ্ড স্বাধীন হয় তবে মতিউর রহমান সেই স্বাধীন দেশ নিশ্চয়ই তোমাকে সর্বোচ্চ বীরত্বসূচক খেতাবে ভূষিত করবে। এলিফ্যান্ট রোডের যে অংশটা রমনা থানার সামনে দিয়ে ঘুরে আউটার সার্কুলার রোড ক্রস করে ওয়্যারলেস কলোনির দিকে চলে গেছে, সেই রাস্তায় ঢুকে রেললাইন ক্রস করে একটু এগোলেই বায়ে পাগলাপির বাবার বাড়ি। আগে বোধহয় টিন ও বেড়া ছিল, এখন সামনের দিকের 2-3টে পাকা ঘর। সদ্য সমাপ্ত, দেখেই বোঝা যায়। চারদিকে ইট, বালি, লোহা এলোমেলোভাবে পড়ে আছে। একটা ঘরে সিমেন্টের বস্তার টাল, পেছন দিকে কাজ চলছে। বাবার কাছে দোয়া প্রার্থী নারী পুরুষের ভিড়ে চারদিক থই থই করছে।
আকবরের মা বলেছেন, বাবার খুব ক্ষমতা, দোয়া পড়ে ফুঁক দিয়ে শক্ত শক্ত অসুখ চোখের নিমিষে ভালো করে দেন। ওনার কাছে যে যা আর্জি নিয়ে আসে তাই কবুল হয়। ক্যান্টনমেন্ট থেকে বড় বড় মেজর, কর্নেল, জেনারেল সবাই ওনার কাছে আসেন দোয়া নিতে। দেখবেন উনি ঠিক আপনার রুমির খবর বের করে দেবেন। সেই আশাতেই তো এসেছি। এই একই আশা নিয়ে পাগলা পীরের কাছে এসেছেন রাজশাহীর ডিআইজি মামুন মাহমুদের স্ত্রী মুশফেকা মাহমুদ, এসেছেন রাজশাহীর এসপি শাহ আব্দুল মজিদের স্ত্রী নাজমা মজিদ, এসেছেন চট্টগ্রামের এসপি শামসুল হকের স্ত্রী মাহমুদা হক, এসেছেন আলতাফ মাহমুদের স্ত্রী ঝিনু মাহমুদ। ঝিনু মাহমুদকে দেখে আমি চমকে গেছি। ছোট্টখাটো চেহারার সোনার বরণী এক মেয়ে, পুতুলের মতো সুন্দর, কাঁদতে কাঁদতে চোখের কোণে কালি পড়ে গেছে। এইটুকু মেয়ে, কতই বা বয়স, দেখে মনে হয় 18 বা 19। কোলে 2.5 বছরের মেয়ে শাওন। এই নবীন বয়সে ওর জীবনে এত বড় দুর্দৈব। ঝিনুর সঙ্গে পাগলা বাবার কাছে এসেছেন ঝিনুর মা, তার বোন শিমুল বিল্লা আর 4 ভাই নুহেল, খনু, দিনু ও লিনু বিল্লা। শরীফ, জামি, মাসুমের কাছে এই 4 ভাইয়ের কথা আগেই শুনেছি। মোশফেকা মাহমুদকে আগে অল্প স্বল্প চিনতাম। তার মুখে শুনলাম 26শে মার্চ বাসায় মিলিটারি এসে মামুন মাহমুদকে ডেকে নিয়ে যায়। সে যে গেল মামুন আর ফিরে আসেনি। একই কাহিনী নাজমা মজিদের, মাহমুদা হকেরও। এরা কেউ স্বামীর খোঁজ জানে না। আমি জানি না আমার ছেলের খোঁজ। পাগলাপির বাবা সবাইকে আশ্বাস দিয়েছেন এরা সবাই বেঁচে পড়তে আছে, উনি ঠিকই সকলের খোঁজ বের করে আনবেন। সেপ্টেম্বর 5, 1971, রবিবার। একটা কঠিন বিষয়ে সিদ্ধান্ত নেবার ব্যাপারে গত 2 দিন থেকে শরীফ আর আমি খুব দ্বিধাদ্বন্দ্বে ভুগছি। রুমিকে কি করে বের করে আনা যায় তা নিয়ে শরীফের বন্ধুবান্ধবরা নানারকম চিন্তাভাবনা করছে। এর মধ্যে বাঁকা আর ফকিরের মত হলো যে কোনো প্রকারে রুমিকে উদ্ধারের চেষ্টা করতে হবে। তারা মনে করছে শরীফকে দিয়ে রুমির প্রাণ ভিক্ষার চেয়ে একটা মার্সি পিটিশন করিয়ে তদবির করলে রুমি হয়তো ছাড়া পেয়েও যেতে পারে। তাছাড়া প্রেসিডেন্ট ইয়াহিয়াও সাধারণ ক্ষমা ঘোষণা করতে যাচ্ছেন, সেটাও একটা আশার কথা। রুমির শোকে আমি প্রথম চোটে তাই করা হোক বলেছিলাম, কিন্তু শরীফ রাজি হতে পারছে না। যে সামরিক জান্তার বিরুদ্ধে রুমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছে সেই সরকারের কাছে মার্সি পিটিশন করলে রুমি সেটা মোটেও পছন্দ করবে না, এবং রুমি তাহলে আমাদের কোনোদিনও ক্ষমা করতে পারবে না। বাঁকা ও ফকির অনেকভাবে শরীফকে বুঝিয়েছেন ছেলের প্রাণটা আগে। রুমির মতো এমন অসাধারণ মেধাবী ছেলের প্রাণ বাঁচলে দেশেরও মঙ্গল, কিন্তু শরীফ তবু মত দিতে পারছে না। খুনি সরকারের কাছে রুমির প্রাণ ভিক্ষা চেয়ে দয়া ভিক্ষা করা মানেই রুমির আদর্শকে অপমান করা, রুমির উঁচু মাথা হেট করা। গত 2 রাত শরীফ ঘুমোয়নি। আমি একবার বলেছি, তোমার কথাই ঠিক, ওই খুনি সরকারের কাছে মার্সি পিটিশন করা যায় না। আবার খানিক পরে কেঁদে আকুল হয়ে বলেছি, না, মার্সি পিটিশন করো। এভাবে দ্বিধাদ্বন্দ্বে কেটেছে 2 দিন 2 রাত। শেষ পর্যন্ত শরীফ সিদ্ধান্ত নিয়েছে, না, মার্সি পিটিশন সে করবে না। চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি। রুমিকে অন্যভাবে বের করে আনার যত রকম চেষ্টা আছে সব করা হবে, কিন্তু মার্সি পিটিশন করে নয়। সেপ্টেম্বর 6, 1971, সোমবার। আজাদের মায়ের কাছে যাবার জন্য মনটা ছটফট করছে। এই কয়দিন তাল করে উঠতে পারিনি। আজ বেলা 11টার দিকে গেলাম। আজাদের মা আমাকে জড়িয়ে ধরে কাঁদলেন, বললেন, বইন গো, কি সর্বনাশ হয়ে গেল আমাদের, আপনার রুমিরও তো লেগে গেছে শুনছি। হ্যাঁ আপা, বাড়ি শুদ্ধ সবাইকে নিয়ে গিয়েছিল। 2 দিন 2 রাত পর রুমি ছাড়া বাকিরা ফিরে এসেছে। বাড়িটার উপর দিয়ে যেন ঝড় বয়ে গেছে। খাট ভেঙে পড়ে আছে, লোহার আলমারির পাল্লা ছ্যাদা হয়ে গেছে বুলেটে, দেয়ালে জায়গায় জায়গায় রক্তের ছিটে শুকিয়ে খয়েরি হয়ে আছে। জিজ্ঞেস করে পুরো ঘটনাটা শুনলাম আজাদের মায়ের মুখ থেকে। 29 আগস্টের রাতে তার বাসাতে অনেক লোক ছিল। বোনের ছেলে জায়েদ, চঞ্চল, এরা তো থাকতই। তাছাড়া অন্য জায়গা থেকে বেড়াতে এসেছিল আরেক বোনের ছেলে টগর, বঞ্জি জামাই মনোয়ার, জুয়েল, কাজী, বাসার, এরা 3 জন ছিল। আর কপাল মন্দ সেকেন্দার হায়াত খানের, জয়েন্ট সেক্রেটারি এআর খানের ছেলে, আজাদের বন্ধু, সে রাতে এ বাসাতেই ছিল। রাত দুপুরে ঘুম ভেঙে সবাই দেখে আর্মি সারা বাড়ি ঘিরে ফেলেছে। এ ঘর ও ঘরের জানালা দিয়ে উকি মেরে বোঝা যায় সামনে, দুপাশে, ছাদে সর্বত্র মিলিটারি। ভেবেছিল পেছন দিকে মেথরের রাস্তাটায় নিশ্চয়ই কেউ নেই, ওই দিক দিয়ে পালানোর চেষ্টা করা যেতে পারে। জায়েদ হামাগুড়ি দিয়ে কোনো মতে মেথর আসার চিকন দরজাটার কাছে গিয়ে নিঃশব্দে খুলতেই গলি থেকে কয়েকজন আর্মি উঠে এসে ঢুকে বাড়িতে। তারা ঘরে ঢুকে সামনের দরজা খুলে দেয়।
সেদিক দিয়ে আরও মিলিটারি পুলিশ সব ঘরে ঢুকে পজিশন নিয়ে দাঁড়ায়। জুয়েলের দুটো আঙুলে তখন একটুখানি ব্যান্ডেজ বাঁধা ছিল। ক্যাপ্টেন সে আঙুল দুটো ধরে দুমড়ে ভেঙে দেয়। জুয়েল মাগো বলে একটা প্রাণঘাতী চিৎকার দিয়ে ওঠে, আর তখনই ঘটে যায় সেই কাণ্ডটা। কাজী হঠাৎ ক্যাপ্টেনটার উপর ঝাঁপিয়ে পড়ে। ক্যাপ্টেন টাল সামলাতে না পেরে খাটের উপর পড়ে যায়। কাজী পড়ে তার উপর। দুজনের আছড়ে পড়ার ভারে খাট ভেঙে যায়। কাজী ক্যাপ্টেনের স্টেন ধরে টানাটানি করতে থাকে। সেপাইরা ভাবতেও পারেনি এরকম কিছু ঘটতে পারে। তারা ভয় পেয়ে এলোপাতাড়ি গুলি করতে থাকে। গুলিতে ভীষণ রকম জখম হয় জায়েদ আর টগর। এর মধ্যে ধস্তাধস্তি করতে করতে কাজী পালিয়ে যায়। টানাটানির চোটে তার লুঙ্গি খুলে যায়। সেই অবস্থাতেই সে দৌড়ে বেরিয়ে যায়। কাজীকে ধরতে না পেরে খান সেনাদের সব রাগ গিয়ে পড়ে বাড়ির বাকি লোকেদের উপর। মারের চোটে আজাদের নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। বাসারের বাঁ হাত কবজি আর কনুয়ের মাঝে দুটুকরো হয়ে ভেঙে যায়। জুয়েলের আঙুল তো আগেই ভেঙেছিল, এখন নাক মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। মনোয়ার সেকান্দারও প্রচুর মার খায়। তারপর গুলিবিদ্ধ অচেতন জায়েদ আর টগরকে রক্তের স্রোতের মধ্যে ফেলে বাকিদেরকে ধাক্কাতে ধাক্কাতে নিয়ে খান সেনারা চলে যায়। চোখের সামনে এরকম পৈশাচিক কাণ্ড কারখানা দেখে আজাদের মায়ের হুঁশ ছিল না বহুক্ষণ। চেতনা ফিরলে দেখেন ভোর হয়ে আসছে। দেখেন রক্তের থই থই মেঝেতে তখনও দুটো প্রাণী অজ্ঞান। তিনি পাশের বাসায় গিয়ে মেডিকেল কলেজ হাসপাতালে ফোন করেন অ্যাম্বুলেন্স পাঠাবার জন্য, কিন্তু অ্যাম্বুলেন্স আসে না। তিনি হলি ফ্যামিলি হাসপাতালে ফোন করেন, অ্যাম্বুলেন্স আসে না। এই করতে করতে সকাল 8টা-9টা হয়ে যায়। তখন তিনি নিরুপায় হয়ে রিক্সা করে ইন্টারকনের সামনে ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে একটা ট্যাক্সি নিয়ে আসেন। জায়েদ টগরকে অনেক কষ্টে ধরাধরি করে ট্যাক্সিতে তোলা হয়। তিনি ড্রাইভারকে মেডিকেল কলেজ যেতে বলেন। ড্রাইভার তাকে পরামর্শ দেয় মেডিকেলে না নিতে, কারণ মেডিকেল মিলিটারিতে ভর্তি। তারা গুলিবিদ্ধ পেশেন্ট দেখলে গুম করে ফেলবে। তখন আজাদের মা হলি ফ্যামিলি হাসপাতালে যান। হলি ফ্যামিলিতে জায়েদ টগর এখনও সংকটজনক অবস্থায় রয়েছে। জায়েদ 6 দিন অজ্ঞান ছিল। আজাদের মা স্টিল আলমারির পাল্লা দুটো খুলে দেখালেন স্টেনের গুলি পাল্লা ফুটো করে পেছনের লোহার পাত ফুটো করে ঘরের দেয়ালে গিয়ে বিঁধেছে। ভাঙা খাট যেভাবে ছিল সেভাবেই পড়ে আছে। মেঝেতে চাপ চাপ রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। সেগুলো ধুয়ে পরিষ্কার করা হয়নি। কে করবে? তিনি তো একদিকে নিজের ছেলের শোকে কাতর, অন্যদিকে আহত বোনের ছেলে দুটোর জন্য হাসপাতালে দৌড়দৌড়ি করছেন। এই 8 দিনে ওর চেহারাও শুকিয়ে কাঠ হয়ে গেছে। চুলে তেল নেই, পরনের কাপড় ময়লা। ঘরের দিকে নিজের দিকে তাকাবার এক মুহূর্ত ফুসরত নেই ওর। আজাদের মা জিজ্ঞেস করলেন, রুমির কোনো খবর করতে পারলেন বোন? না আপা, এখনও কোনো দিকে কোনো সুরাহাই করতে পারছি না। পাগলাপির বাবা ভরসা দিয়েছেন উনি রুমিকে বের করে এনে দেবেন। আপা আপনি যাবেন ওর কাছে? খুব ক্ষমতাবান পীর। ক্যান্টনমেন্ট থেকে বড় বড় জেনারেলরা পর্যন্ত ওর কাছে আসে। না বোন, আমার পীর সাহেব আছেন জুরাইনে। আমি গেছি তেনার কাছে। আল্লাহ দিলে আজাদ আমার সারা পায়ে যাইব। আমি রমনা থানায় আজাদের লগে দেখা করছি। আমার হৃৎপিণ্ড লাফিয়ে গলার কাছে চলে এলো। আজাদের সঙ্গে দেখা করতে দিয়েছে? না বোন, ওরা দেখা করতে দেয় নাই। রাইতে রমনা থানায় আয়না রাখে। আমার সিনা এক লোক সিপাইরে ঘুষমুষ দিয়ে কেমন করে জানি বন্দোবস্ত করছিল। রাইতে লুকায়া জানলার বাইরে দাঁড়ায় কথা বলছি। কি কথা বললেন? কেমন আছে আজাদ? বোন রে, বড্ড মারছে আমার আজাদ রে। আমি কইলাম, বাবা কারো নাম বলো নাই তো? সে কইল, না মা কই নাই। কিন্তু মা যদি আরও মারে? ভয় লাগে যদি কইয়া ফেলি। আমি বললাম, বাবা যখন মারব তুমি শক্ত হইয়া সহ্য কইরো। সেপ্টেম্বর 7, 1971 মঙ্গলবার। বিকেলবেলা পাগলা বাবার ভেতরের ঘরে খুব মন খারাপ করে বসেছিলাম। আমার চারপাশ ঘিরে বসেছিল লালু, মা, ঝিনু, শিমুল, ওদের মা, মুশফেকা মাহমুদ, তার মা, মাহমুদা হক, নাজমা মজিদ, আর অনেকে। পাগলা বাবা পাশের ঘরে পুরুষদের সঙ্গে কথা বলছিলেন। আমি সবাইকে আজাদের মায়ের কাহিনী বলছিলাম। শুনে প্রায় সকলের চোখেই পানি এসে গিয়েছিল। খানিক পরে শিমুলের একটা কথায় ভয়ানক চমকে গেলাম। গত 3 দিন থেকে নাকি আলতাফ মাহমুদ আর বদিকে রাতে রমনা থানায় আনছে না। ওদের তাহলে কি হলো? আমি শিমুলকে জিজ্ঞেস করলাম, কার কাছে শুনলে কথা? চুল্লু ভাইয়ের ভাবির কাছে। চুল্লুর ভাবি ইশরাত তো পাগলা বাবার কাছে আসে। তার কাছ থেকে আমরা মাঝে মাঝে রমনা থানার চিটেপোটা জানতে পারি। চুল্লুর ভাইয়ের সঙ্গে এক ডিআইজি সাহেবের বেশ ভালো জানাশোনা আছে।
তার মারফত রমনা থানার বন্দীদের কিছু কিছু খবর চুল্লুর ভাই ভাবি পান। ঝিনু অঝরে কাঁদছে, আমার মা তাকে বুকে জড়িয়ে নিয়ে সান্ত্বনা দিচ্ছেন। আমি চুপ করে বসে ভাবতে লাগলাম, রমনা থানায় না আনার অর্থ কী? শরীফ জামিরা যখন আলতাফ মাহমুদকে দেখে তখনই তার অবস্থা খুব খারাপ ছিল। তবে কি আলতাফ মাহমুদ মরে গেছে, নাকি ওরা গুলি করে শেষ করে দিয়েছে? বদিরও কি তাই হয়েছে? জামি ফিরে এসে বলেছিল বদি নাকি ভয়ানক উতলা হয়ে থাকত, খালি বলতো আমি আর বাঁচতে চাই না, আত্মহত্যা করব। একবার সে ঘরের প্লাগ পয়েন্টে আঙুল ঢুকিয়ে ইলেকট্রিক শক খেয়ে মরতে চেয়েছিল। আরেকবার হঠাৎ দৌড় দিয়েছিল এই আশায় যে দৌড়তে দেখলেই খান সেনার ওকে গুলি করবে। কিন্তু খান সেনারা খুব শেয়ানা, ওরা বুঝে গিয়েছিল চারধারে এত পাহাড়ের মাঝখানে খালি হাতে দৌড় দেওয়ার অর্থ। গুলি না করে কয়েকজন খান সেনা 3 দিক থেকে এগিয়ে এসে ওকে ধরে ফেলে। রুমিকে কখনোই রমনা থানায় আনেনি কেন? আনলে তবু তো ছিটে ফোটে কিছু খবর পেতাম। কোথায় রেখেছে তাকে, কিভাবে রেখেছে? ভাবতেও গায়ে কাঁটা দিয়ে মাথা ঘুরে যায়। কি করব আমি? কেউ কোনো খবর বের করতে পারছে না। পাগলা বাবা আশ্বাস দিয়ে যাচ্ছেন শিগগির তিনি রুমির খবর বের করে আনবেন, কিন্তু কবে? পাগলা বাবা ভেতরের ঘরে এলে আমরা তাকে আলতাফ মাহমুদের কথা জিজ্ঞেস করলাম। ঝিনু কেঁদে তার পায়ের উপর পড়ল। ঝিনুর মা কাঁদতে লাগলো। আমরা সবাই নিজের নিজের হারানো প্রিয়জনের কথা মনে করে কাঁদতে লাগলাম। পাগলা বাবা ধমক দিয়ে সবাইকে থামিয়ে দিয়ে বললেন, তোরা কোথা থেকে কিসব ভুল ভাল আবল তবল শুনে আসিস? আমি বলছি আলতাফ সহি সালামতে আছে, শিগগিরই তার খবর পাবি। বাকিরাও সবাই ভালো আছে, তোরা সবাই খবর পাবি ঠিক সময়ে। আমি তো চেষ্টা করে যাচ্ছি প্রাণপণে। সেপ্টেম্বর 9, 1971, বৃহস্পতিবার। প্রতি বৃহস্পতিবারে পাগলা বাবার আস্তানায় মিলাদ মাহফিল হয়। এখানে আজ সকাল থেকে পাগলা বাবা রুমি, আলতাফ মাহমুদ, মামুন মাহমুদ, আব্দুল মজিদ, শামসুল হক, ক্যাপ্টেন জাহাঙ্গীর সকলের জন্য কোরআন খতম শুরু করিয়েছেন। মিলাদের জন্য 10 অমৃতি এনেছি, অন্যরাও ওই একই রকম পরিমাণ মিষ্টান্ন এনেছে। বাদ আসর মিলাদের সময় প্রচুর লোক হয়। পেছনের দিকে বিরাট একটা বেড়ার ঘর আছে, নামাজের জন্য জামাত ঘর, সেইখানে পাগলা বাবা নিজে মিলাদ পড়ান। মেয়েরা এদিককার পাকা ঘরে বারান্দায় বসে। বাবা আমাদের সবাইকে বলেছেন তিনি জায়নামাজে বসে খাস দেলে ধ্যান করে জেনেছেন রুমি, আলতাফ, মামুন ওরা সবাই বেঁচে আছে। তিনি শিগগিরই ওদের সবাইকে বের করে আনবেন। আমাদের শুধু একটুখানি ধৈর্য ধরতে হবে, আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, পাগলা বাবার উপর ভরসা রাখতে হবে। পাগলা পীরের কথা মতোই চলেছি, সেই সঙ্গে আত্মীয় স্বজন যে যা বলছে তাই করে চলেছি। একজন বললেন রুমির নামে একটা খাসি কোরবানি দাও, জানের সদকা। তাই দিলাম। পরশুদিন একটা খাসি কিনে এনে বাড়িতে কোরবানি দেওয়া হলো। আকবরের বাবা শতপ্রবৃত্ত হয়ে খাসিটা নিজের হাতে জবাই করলেন। কিছু গোশত ফকিরদের বিলানো হলো, বাকিটা এতিমখানায় পাঠিয়ে দেওয়া হলো। ওই দিন দুপুরের পর পাগলা বাবার আস্তানায় খতমের দোয়া ও মোনাজাত করা হলো রুমির জন্য। বাবার নির্দেশে 7 অমৃতি নিয়ে গিয়েছিলাম। 2 আলাদা করে বাবা দোয়া পড়ে দম দিয়ে দিয়েছিলেন পাড়ায় বিলোবার জন্য। ইস্টার্ন ব্যাংকিং কর্পোরেশনের জিএম আমিনুর রহমান সাহেব নিয়মিত পাগলা পীরের কাছে যান। তিনি শরীফ, ফকির এবং মিনি ভাইয়ের বন্ধু। ওকে ধরে গতকাল পাগলা বাবাকে বাসায় আনিয়েছিলাম। বাবা বাড়িতে এসে দোতলায় রুমির ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। সালাম ফিরিয়ে খানিকক্ষণ চোখ বুজে গভীর ধ্যানে নিমগ্ন রইলেন। তারপর বললেন, ঘাবড়াস নে, সে ভালো আছে, শিগগিরই তাকে বের করে আনব। মিলাদের পর বেশিরভাগ লোক চলে গেছেন। আমরাও যাবার উদ্যোগ করতে পাগলা বাবা বসতে বললেন। অনেকক্ষণ বসে রইলাম। আরও লোকজন চলে গেলে বাবা আমাকে আর শরীফকে ডাকলেন। বললেন রুমিকে বের করে আনার একটা ব্যবস্থা তিনি করেছেন। জমাত ঘরে একজন পাঞ্জাবি সার্জেন্টকে বসিয়ে রেখেছেন। এর সঙ্গে তিনি আগেই কথাবার্তা বলে নিয়েছেন। সার্জেন্টটি খবর বের করেছে রুমিকে কোথায় রাখা হয়েছে। আমরা যদি 2 তাকে গাড়িতে উঠিয়ে এখন ক্যান্টনমেন্টের ভেতরে যাই, তাহলে সে রুমিকে বের করে আমাদের গাড়িতে তুলে দেবে। কথাটা যেন অন্য কাউকে না বলি, কারণ সকলের জন্য এরকম বিশেষ ব্যবস্থা করা তার পক্ষে সম্ভব নয়। রুমির জন্য তিনি অনেক কাঠখড় পুড়িয়ে এই গোপন ব্যবস্থাটি করেছেন। ব্যাপারটা এতই অপ্রত্যাশিত এবং অবিশ্বাস্য যে শোনামাত্র আমাদের তাক লেগে গেল। সম্বিত ফিরে পেয়ে আমার তাৎক্ষণিক প্রতিক্রিয়া হলো, আমি উচ্ছ্বসিত হয়ে বলে উঠলাম, যাব, এক্ষুনি যাব। শরীফের প্রতিক্রিয়া হলো সম্পূর্ণ উল্টো। সে বলল, এক্ষুনি যাওয়া সম্ভব নয়, একটু অসুবিধা আছে, কাল আপনাকে জানাবো। শরীফের কণ্ঠস্বরে এমন কিছু ছিল যাতে আমি আর কোনো কথা না বলে চুপ করে গেলাম।
বাড়ি ফেরার পথে গাড়িতেই শরীফ আমাকে বোঝালো এভাবে ক্যান্টনমেন্ট যাওয়াটা খুব বিপজ্জনক। ওখানে ঢোকার পর খান সেনারা আমাদের দুজনকে মেরে গাড়িটা গুম করে দিলে আমাদের আত্মীয় বন্ধুরা কোনো কালেও খুঁজে বের করতে পারবে না আমাদের কি হলো। সেপ্টেম্বর 11, 1971, শনিবার। ভারবাহী গর্ধবের মতো দিনগুলো টেনে নিয়ে চলেছি। ভোর 4:30-5টার সময় পাগলা বাবার বাসায় যাই। ঘন্টা 2 পর ফিরে এসে শরীফ শেভ গোসল করে নাস্তা খেয়ে অফিসে যায়। আমরা সংসারের কাজে লেগে যাই। লালুর সাংঘাতিক এক মাথা ধরার ব্যারাম আছে, মাইগ্রেন। বাবা বলেছেন লালুর মাথা ঝেড়ে তিনি ফুঁক দেবেন ফজরের নামাজের আগে। তার জন্যই এরকম ভোর 4:30-5টায় যাওয়া। গতকাল থেকে মা আর আতা ভাই আরেক দফা কোরআন খতম শুরু করেছেন। আতা ভাই 1 থেকে 15 পারা, মা 16 থেকে শেষ পারা পড়বেন। এটা ওরা শেষ করবেন আগামী বৃহস্পতিবার। এই কোরআন খতমের শেষে দোয়া পাঠ করানো হবে পাগলা বাবাকে দিয়ে, তার সাপ্তাহিক মিলাদের মাহফিলে। এত ভোরে উঠে শরীফ ক্লান্ত, নিজের হাতে সংসারের সমস্ত কাজ করা, কারণ বারেকে চলে গেছে। বিকেলে আবার পাগলা বাবার আস্তানায় যাওয়া, এর মধ্যে নানান ধরনের দোয়া, আমল, খতম, তার মধ্যেও চমক। 1:30টার সময় হঠাৎ আবুর ফোন। আবু পাকিস্তান এয়ারফোর্সের উইং কমান্ডার মাহবুবুর রহমান। সে তো করাচিতে রয়েছে বলেই জানতাম। তার ফোন পেয়ে অবাক হলাম। তুমি ঢাকায় কি করছো? কবে এসেছো? বাসায় আছো তো? এসে সব বলছি। আবু 1944 থেকে 48 সালে শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে শরীফের সঙ্গে পড়ত। সেই থেকে বন্ধুত্ব। আবুর কোনো বড় বোন ছিল না, তাই সে আমার সঙ্গে বুবু পাতায়। সেই থেকে আমি তার সবগুলো ভাই বোনের বুবু। আবু বাসায় এসে এক চমৎপ্রদ, অবিশ্বাস্য কিন্তু খাঁটি সত্য কাহিনী শোনাল। গত 2 মাস 5 দিন ধরে ঢাকায় সে সামরিক জান্তার বন্দিশালায় বন্দি জীবনযাপন করেছে। আজকে তাকে ছেড়েছে। আগামীকাল দুপুরের ফ্লাইট তাকে করাচি যেতে হবে। সেখানে তার বউ ছেলে মেয়ে আছে। তারা জানে যে আবু ঢাকায় এয়ারফোর্সের যে ইস্ট ওয়েস্ট কমিউনিকেশন নেটওয়ার্ক ইনস্টলেশন আছে সেটা মেরামত করতে ঢাকা গেছে। 1967 সালে আবু এয়ারফোর্সের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে ঢাকায় ওই মাল্টি চ্যানেল রেডিও টেলিফোন টেলিপ্রিন্টার লিঙ্ক ইনস্টল করেছিল। আবুকে করাচিতে বলা হয় ঢাকায় ওই লিঙ্ক ইকুইপমেন্ট ঠিকমতো চলছে না, যেহেতু তুমিই ওটা বসিয়েছিলে, অতএব তুমি ছাড়া আর কেউ ওটা ঠিকমতো মেরামত করতে পারবে না। তেজগাঁ এয়ারপোর্টে নামার পর আবুকে জানানো হয় তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার অপরাধ সম্বন্ধে বলা হয় সে এবছরের প্রথম দিকে পাকিস্তান ভাঙার ষড়যন্ত্রে শেখের কাছে কিছু গোপন খবর দিয়ে লোক পাঠিয়েছিল। এরপর আবুর উপর শুরু হয় নির্যাতন। এয়ারপোর্টের উল্টো দিকে যে এয়ারফোর্স অফিসার্স মেস, তার পেছন দিকে কাঁঠালবাগানে একটা জায়গায় আবুকে নিয়ে রাখে। ব্যারাকের মতো ঘর, টিনের ছাদ, 5 ইঞ্চি পাকা দেয়াল, চারধারে ডাবল কাঁটাতারের বেড়া। এখানে ওকে রাখে একটা ছোট ঘরে, একদম একা। ওকে বলা হয় আমরা তোমার সম্বন্ধে সব জানি, কিছু গোপন করে লাভ হবে না, যা জানো যা করেছো সব বলবে। এখানে 13 দিন নির্জন ঘরে একাকী রাখার পর এক রাতে আবুকে ঘুম থেকে তুলে নিয়ে যায় অন্য একটা জায়গায়, শেরেবাংলা নগরে ফিল্ড ইন্টারোগেশন ইউনিটে। এখানেও কাটে 13টা দিন। এই 13 দিন আবুকে ঘুমোতে দেওয়া হয়নি, শুতে দেওয়া হয়নি। কড়া বাতি চোখের সামনে জ্বালিয়ে অনবরত ইন্টারোগেশন চলেছে। প্রশ্নের পর প্রশ্ন, এলোপাতাড়ি প্রশ্ন, এলোমেলো প্রশ্ন। কয়েক ঘন্টা প্রশ্ন করে, তারপর কাগজ কলম দিয়ে বলে লেখো, যা জানো সব লেখো। লেখা পছন্দ না হলে নির্যাতন। বেশ খানিক নির্যাতন করে লেখা কাগজটা ছিঁড়ে ফেলে আবার লিখতে বলে। এরপর তাকে এয়ারপোর্টের উল্টো দিকে প্রাদেশিক সংসদ ভবনের কাছে একটা বাড়িতে নিয়ে রাখে কয়দিন, আবার ফেরত নেয় কাঁঠালবাগানের ব্যারাকে। সব জায়গাতেই অমানসিক নির্যাতনের পর শেষমেশ আবুর স্টেটমেন্ট নেওয়া শেষ হয়। আজ আবুকে ছেড়েছে। সে প্রথমে তার চাচার বাসায় গিয়েছিল। গিয়ে দেখে চাচার বাসায় বিহারি দারোয়ান বন্দুক হাতে পাহারা দিচ্ছে। চাচা পাড়ার পিস কমিটির মেম্বার। সেখানে সে ঘণ্টাখানেকও বসেনি, চলে এসেছে এখানে। আমি বললাম, তোমার চেহারা একদম খারাপ হয়ে গেছে, খুব লাঠি পেটা করেছে না? না, আমাকে কিন্তু লাঠি দিয়ে তেমন পেটায়নি। সবাইকে ওরা একই রকম টর্চার করে না। ওরা দেখে কার কীরকম স্ট্যামিনা, কার কী সহ্য করার ক্ষমতা, কে অল্পেই ঘাবড়ে যায়, কে নার্ভাস আর কে স্টেডি। বন্দির সাইকোলজি বুঝে ওদের টর্চারের হেরফের হয়। তাছাড়া একজন সিনিয়র মিলিটারি অফিসার হিসেবে আমার ফিজিক্যাল ফিটনেস ছিল পুরোপুরি, তাই ওরা অনেক অত্যাচার করেও আমাকে কাবু করতে পারেনি। তোমরা তো জানো আমি চিরকাল যোগব্যায়াম করেছি, হেডস্ট্যান্ড করেছি। জানি না, আবার রুমিকে হেডস্ট্যান্ড করা তো তুমিই শিখিয়েছিলে। রুমি যোগব্যায়ামও তো শুরু করে তোমার কাছেই। ওরা প্রথম আমার উপর কয়েকটা গতানুগতিক অত্যাচার করে দেখে আমার কিছুই হয় না।
তখন ওরা অন্যরকম টর্চার করে আমাকে কাবু করতে চাইল। ফ্যানের সঙ্গে পা বেঁধে মাথা নিচে দিয়ে ঝুলিয়ে রাখলো। আমার হেডস্ট্যান্ড করা অভ্যাস ছিল বলে নাক মুখ দিয়ে রক্ত ওঠেনি। ওরা পরপর 3 রাত প্রত্যেকবার ঘন্টা 3 করে এভাবে ঝুলিয়ে রাখলো। দেখলাম আমার কিছুই হয় না। তখন ওরা এটা বাদ দিল। আসলে যে কোনো প্রকারে আমার মনোবল ভেঙে দিয়ে আমার কাছ থেকে ওদের ইচ্ছে মতো স্বীকারোক্তি লিখিয়ে নেয় উদ্দেশ্য ছিল। আমিও মনে মনে ঠিক করে রেখেছিলাম, একদম প্রথমে যা বলেছি শেষ পর্যন্ত তাই বলে যাব। প্রথম দিন কাগজে যা লিখেছি শেষ পর্যন্ত তাই লিখে যাব। অত্যাচারের চোটে আবুর হাতের আঙুলের গিঁটগুলো মুচকে গেছে। কোমরে অসম্ভব ব্যথা। সামনে ঝুঁকতে পারে না, বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। শরীফ, জামি, মাসুম 3 জনই তাকে এই বলে সান্ত্বনা দিল যে তাদের প্রত্যেকের ঘাড়ে কোমরে প্রচণ্ড ব্যথা। তাদেরও হাতের আঙুল মুট করতে, হাঁটু ভাঁজ করতে বিষম ব্যথা লাগে। একটা প্রশ্ন অনেকক্ষণ ধরেই গলার কাছে উসখুস করছিল। করব কি করব না করে অনেকক্ষণ গেল। শেষমেশ জিজ্ঞেস করেই ফেললাম, এমন কোনো টর্চার আছে যাতে শরীরের কোথাও কাটবে না, ভাঙবে না, কিন্তু ভেতরটা চুরচুর হয়ে যাবে? আছে বই কি, অনেক রকম আছে। একটা হলো সকিং। মোজার মধ্যে বালি ভরে মারলে শরীরে কোথাও দাগ পড়বে না, কিন্তু মারের চোটে মনে হবে শরীরের সমস্ত মাংস। জামি চেঁচিয়ে উঠল, মা আবার? মামা প্লিজ বলবেন না। মা ওইসব শুনবে, তারপর কাঁদতে কাঁদতে ফিট হয়ে যাবে। সেপ্টেম্বর 12, 1971 রবিবার। মন খুব খারাপ। আবু এয়ারপোর্টের উদ্দেশ্যে বাসা থেকে গেল 11টার দিকে। সকালে উঠে পরোটা করে ডিম, মিষ্টি, গোস্ত ভুনা দিয়ে যতটা সম্ভব ভারী নাস্তা খাইয়ে দিয়েছে আবুকে। করাচির প্লেন কটায় ছাড়বে আবু জানে না। তার উপর নির্দেশ ছিল 12টার মধ্যে তেজগাঁও এয়ারপোর্টে পৌঁছানোর। গতকাল বিকেলে আবুকে পাগলা পীরের কাছে নিয়ে গেছিলাম। বাবার পায়ের কাছে 50 টাকার একটি নোট রেখে সালাম করার কথা আবুকে আগেই বলে দিয়েছিলাম। বাবা আবুকে খুব খাতির করে কথাবার্তা বললেন, দোয়া করলেন, তার কোমরে ফু দিয়ে দিলেন। কাল রাতে প্রথমে নিচতলায় ডাইনিং রুমের চৌকিটায় আবুর জন্য বিছানা করেছিলাম। খানিক পরে উপলব্ধি করলাম আবু একা একা নিচতলায় থাকার চিন্তাটায় খুব স্বস্তি পাচ্ছে না। তখন ওকে আমাদের বেডরুমে নিয়ে গেলাম। খাটের উপর আবু আর শরীফকে দিয়ে আমি মেঝেতে তোশক পেতে শুলাম, কিন্তু ঘুম তেমন হলো না। তারপর নামাজ, কোরআন শরীফ পড়া, তারপর শুয়ে শুয়ে আবার কথাবার্তা। ভোরের দিকে অল্প একটুখানি ঘুম। মাত্র 20 ঘন্টার জন্য এসে আমাদের দুঃখ ক্লিষ্ট জীবনে একটুখানি আলোড়ন তুলে আবু চলে গেল তার অজানা অনির্দিষ্ট ভাগ্যের পথে। কে জানে করাচিতে তার জন্য কি অপেক্ষা করছে। আমরা জানি না আমাদের সামনের দিনগুলোতে আমাদের জন্য কি অপেক্ষা করছে। সেপ্টেম্বর 13, 1971 সোমবার। রুমির কোনো খবর নেই। প্রতিদিন পাগলা বাবার কাছে যাচ্ছি, তার পায়ের ওপর পড়ে কান্নাকাটি করছি। তিনি বেশিরভাগ সময় চুপ করে ধ্যানে বসে থাকেন, কোনো কথা বলেন না। বেশি চাপাচাপি করলে বিরক্ত হন। তবু আমরা সবাই পাগলা পীরের আস্তানে ধর্ণা দিয়ে বসে থাকি। আমি, মা, লালু, মুশফেকা মাহমুদ, তার মা, জিনু মাহমুদ, শিমুল বিল্লাহ, তাদের 4 ভাই, তাদের মা নাজমা মজিদ, মাহমুদা হক। ধর্ণা দিয়ে বসে থাকেন চট্টগ্রামের অ্যান্টি কারাপশন ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর নাজমুল হকের স্ত্রী, বরিশালের এডিসি আজিজুল ইসলামের স্ত্রী, কুমিল্লার ডিসি শামসুল হক খানের স্ত্রী, রাজশাহীর সিনিয়র রেডিও ইঞ্জিনিয়ার মহসিন আলীর স্ত্রী, চট্টগ্রামের চিফ প্ল্যানিং অফিসার রেলওয়ে শফি আহমেদের স্ত্রী, পিরোজপুরের এসডিপিও ফরিদুর রহমান আহমেদের স্ত্রী, কুমিল্লা ক্যান্টনমেন্টের 40 ফিল্ড অ্যাম্বুলেন্সের সিইও লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীরের স্ত্রী, কুমিল্লা ক্যান্টনমেন্টের ফিল্ড ইন্টেলিজেন্সের মেজর আনোয়ারুল ইসলামের স্ত্রী, এরকম আরও বহু। এদের সকলেরই স্বামী নিখোঁজ। আমরা পরস্পরের দুঃখের কাহিনী শুনি, কাঁদি, দোয়া দরুদ পড়ি, আবার নিজেদের মধ্যে দুঃখের কথা নিয়ে আলোচনা করি, আবার কাঁদি। এত লোক আসে পাগলা পীরের কাছে, অবাক হই। সারা বাংলাদেশে যত ছোবল খাওয়া লোক সব যেন এখানে আসে। এতগুলো লোক প্রিয়জন হারানোর দুঃখে মুহ্যমান। এদের মধ্যে বসে নিজের পুত্র শোকের ধারটা অনেকখানি কমে যায়। এক ধরনের সহমর্মিতায় মন আপ্লুত হয়ে ওঠে। সবাইকে মনে হয় আত্মার আত্মীয়, মনে হয় সবাই মিলে আমরা একটি পরিবার। পিএসপি আওয়াল সাহেব আগে থেকে আমাদের পরিচিত। তিনি ও তার স্ত্রী আসেন ছোট ছেলে ও মেয়েকে নিয়ে। আমি জানি তাদের অন্য 3টি ছেলে মুক্তিযুদ্ধে রয়েছে, কিন্তু আমরা ভুলেও তাদের কথা তুলি না। উলফাতের বাবা আজিজুস সামাদ সাহেব ছাড়া পাওয়ার পর সাদেকা সামাদাপা তাকে নিয়ে পাগলা পীরের কাছে এসেছিলেন। আমরা তাদের কুশল জিজ্ঞেস করেছি, কিন্তু উলফাত, আশফাক কেমন আছে একবারও শুধোয়নি। ভয় হয় ফিসফিস করে শুধলেও বুঝিবার দেয়াল শুনে ফেলবে।
ইশারায় শুধলেও বুঝিবে আকাশ দেখে ফেলবে। পাগলা বাবার কাছে নিয়মিত আসেন গায়ক আব্দুল আলিম, আসেন বেদারউদ্দিন আহমদ, আসেন আর অনেক শিল্পী। শুধু যে ছোবল খাওয়ারে আসেন তা নয়, ছোবল যাতে না খেতে হয় তার জন্য দোয়া নিতেও অনেকেই আসেন। ফকির পাগলা পীরের উপর প্রসন্ন নয়। আমরা পাগলা পীরের কাছে যেতে শুরু করেছি শুনে প্রথম দিনই মন্তব্য করেছিল, ও বাবা, বহুত এক্সপেন্সিভ পীরের কাছে গেছেন। ওর বন্ধু আমিনুল ইসলাম নিয়মিত পাগলা পীরের কাছে যায়, সেটাও ফকিরের পছন্দ নয়। এই নিয়ে প্রায়ই আমিনুল ইসলামের সঙ্গে তার তর্ক হয়। ফকিরের দৃঢ় বিশ্বাস পাগলা পীর পাক আর্মির দালাল। সেদিন যে তিনি পাঞ্জাবি সার্জেন্টের সঙ্গে আমাদের দুজনকে ক্যান্টনমেন্টে পাঠাতে চেয়েছিলেন রুমিকে আনার জন্য, সেটা স্রেফ ভাওতা। আসল উদ্দেশ্য ছিল আমাদের বাঘের খোপে ঢুকিয়ে দেয়া। কিন্তু আমিনুল ইসলাম এবং আমরা কেউই ফকিরের কথায় কান দিইনি, পাগলা বাবার উপর বিশ্বাসও হারায়নি। শরীফের আরেক বন্ধু আগা ইউসুফ যখন আর্মিতে ছিলেন, তখন তার বস ছিলেন আজকের সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি। ওই সময় নিয়াজির সঙ্গে আগার বেশ হৃদ্যতা গড়ে ওঠে। আগা ইউসুফ অনেকদিন হয় আর্মি থেকে রিটায়ার করে বর্তমানে আইপিবির চেয়ারম্যান। লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি ঢাকায় আসার পরপরই আগা ইউসুফকে খোঁজ করে তার বাসায় চা খেতে ডেকেছিলেন। শরীফের সঙ্গে আগা ইউসুফের প্রায় দেখা হয় ঢাকা ক্লাবে। শরীফ এবং ফকির তাকে অনুরোধ করেছে নিয়াজিকে বলে রুমির খবরটা বের করার চেষ্টা করতে। 14 সেপ্টেম্বর 1971 মঙ্গলবার। একটা রক্ত হিম করা গুজব কানে এলো। 4 সেপ্টেম্বর রাতে নাকি অনেক মুক্তিযোদ্ধাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। 5 সেপ্টেম্বর প্রেসিডেন্ট ইয়াহিয়া যে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তা নিয়ে সেনাবাহিনীর ভেতরে নাকি মতভেদ ছিল। একদলের মত ছিল এইসব দেশদ্রোহী দুষ্কৃতকারী কোনো ক্রমেই সাধারণ ক্ষমা পাওয়ার যোগ্য নয়, এদের ক্ষমা করে ছেড়ে দিলে দেশের সমূহ ক্ষতি। তাই প্রেসিডেন্টের সাধারণ ক্ষমা ঘোষণা করার আগের রাতেই তাড়াহুড়ো করে প্রায় 100 দেশদ্রোহীকে প্রাণদণ্ড দিয়ে গুলি করে মেরে ফেলা হয়েছে। গুজবটা শুনে প্রথমে আমরা সবাই স্তম্ভিত বাঘহারা হয়ে রইলাম। খবরটা সত্যাসত্য বিশ্লেষণ করার চেষ্টা করলাম। তাহলে শিমুল যে বলেছিল 4 সেপ্টেম্বরের রাত থেকে আলতাফ মাহমুদকে রমনা থানায় আনেনি, সেই খবরটার মূল তাৎপর্য এই। তাহলে কি সত্যি সত্যই 4 সেপ্টেম্বর রাতেই আলতাফ, বদি, জুয়েল, আজাদ, রুমি? আজাদের মার কাছে ছুটলাম। উনি বললেন, আজাদ ধরা পড়ার পর প্রথম সপ্তাহে মাত্র 2 দিন তিনি লুকিয়ে রমনা থানার জানলার বাইরে থেকে আজাদের সঙ্গে কথা বলতে পেরেছেন। তারপর আর সুযোগ পাননি। তিনি জানেনও না এখন আজাদকে রমনা থানায় আনে কিনা। চুল্লুর ভাবি ইশরা তো আর কোনো খবর বলতে পারল না। যে ভদ্রলোক এর আগে একটু ছিটেফোঁটা খবর এনে দিতেন, তাকেও অনেক বিপদের ঝুঁকি নিয়ে খবর জানতে হতো। তারও বোধহয় কিছু অসুবিধা হয়ে গেছে। কি করি, কার কাছে যাই? আগা ইউসুফ সাহেব চেষ্টা করবেন বলেছেন, তবে তার অসুবিধা হলো নিয়াজি নিজে থেকে তাকে চা খেতে না ডাকলে তিনি নিয়াজির সঙ্গে যোগাযোগ করতে পারেন না। শুধু রুমি নয়, আহাদ সাহেব এবং সাইদুল হাসান সাহেবের খবর এনে দেওয়ার অনুরোধ রয়েছে তার কাছে। পাগলা বাবা কিন্তু ক্রমাগত বলে যাচ্ছেন এসব গুজব, সত্যি নয়, ওরা সবাই বেঁচে আছে। কিন্তু পাগলা বাবার কথায় 16 আনা ভরসা করতে মন যে আর সায় দিতে পারছে না। তার কাছে যাই ঠিকই, কিন্তু মনের ভেতর যেন মাঝে মাঝে কেউ বলছে, রুমি নেই, আলতাফ নেই, জুয়েল নেই, বদি, বাসার, হাফিজ নেই, আজাদ নেই, ওরা কেউ নেই। রুমি নেই। এই নবীন বয়সে যখন পৃথিবীর রূপ, রস, মধু, গন্ধ উপভোগ করার জন্য সবে বিকশিত হচ্ছিল, তখনই সে নেই। এই সেপ্টেম্বরের 2 তারিখ থেকে তার ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ক্লাস করার কথা। তার বদলে 4 তারিখে সে কোথায় গেল? মনে পড়ল ডাইনিং রুমের এই চৌকিটার সামনে দাঁড়িয়ে মাত্র কয়েকদিন আগে 28 আগস্ট সে বলেছিল, যদি চলেও যাই কোনো আক্ষেপ নিয়ে যাব না। হয়তো জীবনের পুরোটা তোমাদের মতো জানেনি, তবে জীবনের রস, মাধুর্য, তিক্ততা, বিষ সব কিছু স্বাদ আমি এর মধ্যে পেয়েছি। সেদিন সেই বিষণ্ণ বিকেলে রুমি চৌকির সামনে মেঝেতে পায়চারি করতে করতে বলেছিল তার জীবনের প্রথম ও শেষ প্রেম, বিরহ, মিলন, বিচ্ছেদের এক অনুক্ত কাহিনী। একটি পরমা সুন্দরী মেয়ে, বিশ্ববিদ্যালয়ে তার চেয়ে 2-1 ক্লাস ওপরে পড়ত। সেই মেয়ে তাকে হাত ধরে প্রেমের আনন্দ বেদনার রাজ্যে প্রবেশ করিয়েছিল। শেষমেশ মেয়েটি তাকে ছলনাই করেছিল। রুমি তাতে প্রচণ্ড দুঃখ পেয়েছিল, কিন্তু পরে মেয়েটির উপর আর কোনো রাগ ছিল না, কারণ মেয়েটি তখন তার কাছে রক্তমাংসের কোনো মানবী ছিল না। সে তার মনের মধ্যে হয়ে উঠেছিল
বিশুদ্ধ প্রেমের প্রতীক স্বরূপিণী। ঘরের এপাশ থেকে ওপাশ পর্যন্ত পায়চারি করতে করতে রুমি সেদিন রবি ঠাকুরের একটি কবিতার কিছু অংশ আবৃত্তি করেছিল। যা কিছু পেয়েছি, যাহা কিছু গেল চুকে, চলিতে চলিতে পিছে যা রহিল পড়ে, যে মণি দুলিল, যে ব্যথা বিধিল বুকে, ছায়া হয়ে যাহা মিলায় দিগন্তরে। জীবনের ধন কিছুই যাবে না ফেলা, ধুলায় তাদের যত হোক অবহেলা, পূর্ণের পদপরশ তাদের পরে। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন শহীদ জননী জাহানারা ইমামের ৭১ দিনগুলি। আজ একাদশ পর্ব। আপনারা যারা গল্পকথন বাই কল্লোল চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে ফেলুন। নিজেরা বেশি বেশি করে বই পড়বেন, আশেপাশে মানুষদের ভালো রাখবেন, নিজে ভালো থাকার চেষ্টা করবেন। টাটা।